আমায় কি আপনি শুনতে পাচ্ছেন? আশা করি আপনি শুনতে পাচ্ছেন। আমার নাম দেবাশিস চক্রবর্তী এবং আজকে আমরা সাহিত্য, জীবন এবং আশ্চর্য সব গল্পের রামধনুর সঙ্গে কথা বলবো। ফলে আশা রাখি আপনি আমার সঙ্গে পথ চলবেন। অনেকদিন আগে রবীন্দ্রনাথ লিখেছিলেন, শূন্য এখন ফুলের বাগান, দোয়েল কোকিল গাহে না গান, কাজ ঝরে যায় নদীর তীরে। আচ্ছা, এই গল্পটা কি একটা অদ্ভুত, এই কবিতাটা কি একটা অদ্ভুত গল্পের মতো না? ফুলের বাগান শূন্য, দোয়েল কোকিল গান গাইছে না, কাজ ঝরে যাচ্ছে নদীর জলে। এখান থেকে কি আমরা কোনো আনক্যানি বা ভুতুরে ব্যাপারে পৌঁছতে পারি? আজকে সেরকম একটা গল্প আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমার প্রথম পডকাস্টে, যে গল্পটা শুনে আপনি বলবেন। কিন্তু রবীন্দ্রনাথের এই লাইনটা আমাদের উস্কে দিল যে কবিতার মধ্যেও একটা অপার রহস্যময়তা লুকিয়ে থাকে, আর জীবন মানে সেই অপার রহস্যময়তা, যে রহস্যময়তার সামনে দাঁড়িয়ে আমরা চিৎকার করে বলি, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলো পায় চরণ, আমি পাই না তোমারে। ফলে আমরা গল্পের দিকে যাই। গল্পের নাম হলো হয়তো ভূতের গপ্প। রচনা দেবাশিস চক্রবর্তী, কণ্ঠস্বর দেবাশিস চক্রবর্তী। আমি দাদুর সঙ্গে সমুদ্র দেখছিলাম। ভোরবেলা তুফানি পানির মতো সমুদ্র, ঢেউগুলো ঠিক পক্ষীরাজ ঘোড়ার মতো টকবক টকবক করে ছুটছে। বালির ওপর অভিমানী প্রেমিকার মতো ঢেউ আছড়ে পড়ছে। একটা টকটকে লাল সূর্যের ছায়া সমুদ্রের জলে ভেজা নরম বালির ওপর আরাম করে যেন ঠিক বিছানা পেতেই শুয়ে আছে। এ এক আশ্চর্য রূপকথা, নরম নরম লাল রূপকথা। এ সময় যেন ক্রমশই ভাষাময় হয়ে উঠছে গোটা সমুদ্র সৈকতটা। ম্যাজিক আলোর এই মস্ত মস্ত আনন্দকে আমার দারুণ লাগে। মনে হয় প্রতিদিন বালিদেরও ভাঙে ঘুম এই লাল আলোয় মাখা জলকে দেখে। হঠাৎ আমার মনে হলো, এ কি, দাদু কোথায়? তারপরই আবার বুকটা টনটন করে উঠল। সেই পুরনো ব্যথাটার হারমোনিয়ামের রিডে আবার কেউ যেন হাতটা রাখলো। আমি বাচ্চাদের মতোই বললাম, আমার দাদু তো স্টার হয়ে গেছে, ও বুড়ো চলে গিয়েছে মেঘেদের দেশে। জয়েন্টে আমার রেজাল্ট একদম ভালো হয়নি, ডাক্তারি ইঞ্জিনিয়ারিং কিছুই পাইনি। ফলে পলিটেকনিকের পলিথিনের ভেতরেই আমার উচ্চশিক্ষার জন্যে আশ্রয় পেতে হয়েছে। বাড়ি ছেড়েই সমুদ্রের দেশে পড়তে আসার এক মাসের ভেতরেই ঘটে গিয়েছে সেই অমোঘ ঘটনা। হার্ট ফেলিওরে দাদু ছেড়ে চলে গিয়েছে আমাদের। দাদুর মৃত্যুর সময় আমি বাড়িতে ছিলাম না। খবরটা পেয়ে কলকাতায় যখন পৌঁছই, তখন ডার্ক চকলেটের মতোই গভীর সন্ধে। চারিদিকে কত হাসি, কত মজা, কত গতি। আমার বয়সী একটি ছেলে একটা মেয়েকে বাইকে বসিয়ে সাঁ করে ভ্যানিশ হয়ে গেল কোনো এক ম্যাজিক দিগন্তে। কিন্তু এর মধ্যেই একটা লোক চিরকালের মতো হারিয়ে গেল, যে আর কোনোদিনও ফিরে আসবে না পৃথিবীতে। গেল হারিয়ে আমার সবচেয়ে কাছের মানুষটা। অথচ পৃথিবীটা রয়ে গেল ঠিক আগের মতোই। আর এটাই বোধহয় প্রকৃতির মজা। লার্জ স্কেলে কোনো ব্যক্তির মৃত্যু বোধহয় কোনো ব্যক্তির মৃত্যু বোধহয় ডিফারেন্স তৈরি করে না। একমাত্র লার্জ স্কেলে মানুষ মারা গেলে হয়তো একটা ডিফারেন্স তৈরি হয়। আমি দাদুকে দাহ করে সেই কালো ভোরেও শ্মশানে ফুলকে ফুটতে দেখেছিলাম। দাদুর সঙ্গে আমার নানা বিষয়ে কথা হতো। দাদুকে জিজ্ঞেস করতাম, আচ্ছা, মরার পর মানুষটি কোথায় যায় বলো তো? দাদু বলতো, কোথাওই যায় না, প্রকৃতির জিনিস প্রকৃতির কাছেই ফিরে যায়, ছাই হয়ে যায়, মাটি হয়ে যায়, সেই মাটিতেই আবার নতুন ফসল ফলে। আমার দাদু খুব গল্প বলতে পারতেন। ওর একটা গল্প এখনও খুব মনে বাজে। সেই জাদুকর যে চেয়েছিল চাঁদকে ভ্যানিশ করে দিতে, আর চাঁদকে ভ্যানিশ করে দেওয়ার পর জাদুকর খালি কাঁদছিল। চাঁদহীন পৃথিবীর বিশ্রী মুখটাকে দেখে তার মনে হয়েছিল ব্যান্ডেজ করা এক সভ্যতার মুখচ্ছবি, শ্রীহীন সভ্যতার প্রতিচ্ছবি। আসলে সে নিজেই বানিয়েছে নিজের এই পৃথিবীকে, চাঁদকে ভ্যানিশ করে দিয়ে।
নিজের হাতে বানানো এই বিকৃত রূপকে দেখে ম্যাজিশিয়ান পাগল হয়ে গিয়েছিল। ফলে সে আর ফিরিয়ে আনতে পারেনি চাঁদকে। দাদুর বলা এই গল্পটা কেন জানি না আজও খুব ভাবায় আমাকে। যাই হোক, চোখটা এবার টনটন করতে লাগলো। মনে হলো একটা কান্না এবার ধনুকের ছিলা ছিঁড়ে বেরিয়ে আসবে চোখ দুটো থেকে। দাঁতে দাঁত চেপে কান্নাটাকে আমি রেজিস্ট করতে চাইলাম। দূরে দেখলাম আমাদের ব্যাচের টপ সুন্দরী মণিপর্ণাও এসছে আমারই মতো হয়তো সমুদ্র দেখতে। আসলে আমাদের ক্যাম্পাসটা সমুদ্রের খুব কাছে, ফলে এখানে সকলেই প্রায় আসে। আমি দেখেছি মনির নগ্ন পাকে ভিজিয়ে দিচ্ছে সমুদ্রের হলুদ সূর্যের নরম আলোমাখা অপূর্ব জল। হঠাৎ দেখলাম আমার পাশে বসা এক বৃদ্ধ ভদ্রলোক বললেন, আমার একটা ছবি তুলে দেবে ভাই। ভদ্রলোক তার বউকে নিয়ে দাঁড়ালেন। আমি ওর মোবাইল স্ক্রিনে দেখছি লোকটাকে দেখতে ঠিক আমার দাদুরই মতো। আমার প্রয়াত দাদুর ছবি উঠছে এখন মোবাইল স্ক্রিনে। দাদু বলতো, হ্যাঁ শুধু দাদু না, দাদুর পাশে আমি দেখছি মোবাইলে দিদাও দাঁড়িয়ে রয়েছে। দাদু বলতো, তো দিদুনকে নিয়ে আমি কোনো দিন সমুদ্রে যেতে পারিনি। আর যেদিন লাইফ সেই সুযোগ দিল দুজনে সমুদ্রে যাবার, বুড়ি আমায় ছেড়ে লিড মেরে দিল। ফলে আমাকে সমুদ্র খুব একটা টানে না ভাই। কিন্তু একে আমি দেখছি আমার ক্যামেরায় দাদু দিদা পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে। হঠাৎই মণিপর্ণার গলার আওয়াজ কানে এলো। ও বলল, তুই একা সমুদ্রের বালির ছবি তুলছিস কেন? দেখলাম আমাকে ছবি তুলতে বলা ওই বৃদ্ধ আর বৃদ্ধা কোনো সিনেই নেই, তারা হাওয়া হয়ে গেছে। ওই বৃদ্ধের দেওয়া মোবাইল নয়, আমি আসলে নিজের মোবাইলেই ছবিগুলো তুলছি। মণিপর্ণার চোখ জুড়ে একটা দুষ্টুমি উঠছে। মনে মনে আমি দাদুকে বললাম, এই সমুদ্রে তুমি আর দিদা এভাবেই প্রতিদিন এসো। ওই ম্যাজিশিয়ানটা আসলে চাঁদকে ভ্যানিশ করার পরও চাঁদ ঠিক উঠেছিল, প্রতিদিন উঠেছিল। দূরে দেখলাম আমার দাদুর বয়সী এক বৃদ্ধ আর বৃদ্ধা, দুজনের হাত ধরে তারা একটু একটু পদক্ষেপে এগিয়ে যাচ্ছে সমুদ্রেরই দিকে। ফলে আশা রাখছি গল্পটা আপনাদের ভালো লেগেছে। এই ধরনের আশ্চর্য গল্প, আশ্চর্য অনুভূতি, সাহিত্যের আশ্চর্য ভুবন, জীবনের আশ্চর্য কথা, প্রবলভাবে হেরে যাওয়ার পরও চিৎকার করে ও জীবন রে বলে ওঠার কথাগুলো নিয়েই আমি দেবাশিস আপনাদের সঙ্গে মাঝে মাঝেই মুলাকাত হবে এই পডকাস্টে। ফলে হই হই করে সাবস্ক্রাইব করবেন, ভালোবাসা দেবেন। আমি জানি ভালোবাসা দিলে ভালোবাসা কমে না, সেটা আরও বেড়ে যায়। ঠিক আছে, আজকে এই অবধি।